বাংলাদেশে হয়েছে কি সমস্যাটা কোথায়? বাংলাদেশ হচ্ছে ধরেন 92% মুসলমানের দেশ এখানে, ঠিক আছে? পৃথিবীর সব মুসলিম দেশ চলে একদিকে, আমরা চলি উল্টা। সব দেশে দেখবেন, ইরান বলেন, আপনি সৌদি আরব, যত মুসলিম দেশ আছে রমজানের মধ্যে সবাই করে কি ফ্রি দেয়, ডিসকাউন্ট দেয়। এটা একটা উৎসব থাকে, একটা পজিটিভ। আর আমাদের দেশে ঠিক উল্টাটা হয়। বিএনপির যে 31 দফায় ইশতেহার ছিল এবং এরপরে তারা যখন নির্বাচনী ইশতেহার দিলেন, সেখানে কিন্তু তাদের নির্বাচনী প্রচারণায় একেবারে প্রধানতম উল্লেখযোগ্য বিষয় ছিল ফ্যামিলি কার্ড, তারপরে কৃষি কার্ড এবং তারপরে কর্মসংস্থান তৈরি। সুতরাং আমাদের এই যে বেকারত্বের হার কমানোর জন্য লাখ লাখ কর্মসংস্থান তৈরি, ফ্যামিলি কার্ড, সেটি তো কয়েক কোটি পরিবারের জন্য, কৃষি কার্ড, এগুলোর জন্য আসলে একটা বড় অঙ্কের টাকার প্রয়োজন এবং সেটি স্বাভাবিকভাবেই রাজস্ব আদায়ের উপর অনেকখানি নির্ভর করবে। তো সব মিলে আপনার কি মনে হয় যে অর্থনীতির যে অবস্থানে বাংলাদেশ এখন আছে, সেখানে আমরা নতুন সরকারের কাছে ঠিক কতটুকু প্রত্যাশা করতে পারি? বিএনপি 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে মাঠে ময়দানে কাজ করেছে এবং এর মধ্যে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যা যা প্রয়োজন, আমার মনে হয় সবগুলো আমি পড়েছি, পুরো এই প্রস্তাবনাগুলো। এটা একটু ইলেবোরেট আকারে এসেছে আচ্ছা তাদের ম্যানিফেস্টোতে। তো ম্যানিফেস্টোতে যেটা এসেছে, এখানে ধরেন ম্যানিফেস্টো প্রকাশের তারও আগে ফ্যামিলি কার্ড এবং হচ্ছে কৃষক কার্ড, দুইটা কার্ড তারেক রহমান সাহেব মানে মাঠে ঘাটে ইন্ট্রোডিউস করেছেন। উদ্যোগটা নিঃসন্দেহে একটু ব্যতিক্রম উদ্যোগ এবং এটার উপর আকৃষ্ট হয়ে কিন্তু মানুষ ভোট দিয়েছে। আমরা ধরতে পারি যে উনি কার্ডে বাজিমাত করেছেন। তো তার বাইরেও আপনি যদি ধরেন, নিশ্চয়ই ওনার রিসার্চ আছে। আমি এই কারণে বলি, বেশ 2-3 বছর আগে হয়তো একটা কনভারসেশনে উনি অঞ্চলভিত্তিক অনেক স্থানীয় যে এমপি প্রার্থী বা নেতাকর্মীদের সাথে কথা বলার একটা পর্যায়ে ছিল নরসিংদী রায়পুরাতে। উনি ইঞ্জিনিয়ার বকুল সাহেব, উনি ওনার লোকজন নিয়ে কনভারসেশন করছিলেন হচ্ছে তারেক রহমানের সাথে। তো বকুল সাহেব একটা জায়গার বর্ণনা দিতে গিয়ে তারেক রহমান সাহেব ওনাকে থামিয়ে দিয়ে বলছে, বকুল সাহেব দাঁড়ান, আমি উনি উপর থেকে একটা কাগজ নিয়ে উনি বললেন যে আপনার এই পুকুর, মানে ওনার কাছে যে ডাটাবেস, তার মানে উনি যে 17 বছর যে দেশের বাইরে কাটিয়েছেন, উনি কিন্তু ওখানে বসে বসে ওই এসির মধ্যে ঘুমাননি আর খাননি, উনি কিন্তু ওখানে কাজই করেছেন। আমরা এমনিও তো দেখছি যে অনলাইনে অফলাইনে নানানভাবে সকল নেতাকর্মী, তৃণমূল সবার সাথে আমরা যোগাযোগ আছে, তো উনি অনেক কাজ করেছেন। ওনার কাছে আমার ধারণা একটা ইনফরমেশন আছে, টোটাল দেশ সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা আছে। সেক্ষেত্রে উনি জানেন যে সামনে রমজান এবং দ্রব্যমূল্য বাড়তে পারে। বাংলাদেশে হয়েছে কি সমস্যাটা কোথায়? বাংলাদেশ হচ্ছে ধরেন 92% মুসলমানের দেশ এখানে, ঠিক আছে? পৃথিবীর সব মুসলিম দেশ চলে একদিকে, আমরা চলি উল্টা। সব দেশে দেখবেন, ইরান বলেন, আপনি সৌদি আরব, যত মুসলিম দেশ আছে রমজানের মধ্যে সবাই করে কি ফ্রি দেয়, ডিসকাউন্ট দেয়। এটা একটা উৎসব থাকে, একটা পজিটিভ। আর আমাদের দেশে ঠিক উল্টাটা হয়। মানে কিভাবে বাড়ানো যায়, তারপরে এই একটা সিজন দিয়ে এরা পুরো বছরের অনেক ব্যবসায়ী আছে বলে আমি শুধু রমজানের ব্যবসা করি, আর করি না। এমন আছে কিন্তু অনেক আমি শুধু রমজানের ব্যবসা করি, তার মানে এটাকে একটা ব্যবসায়িক একটা সোর্স বানিয়ে ফেলছে। তো এই যে উল্টা কালচারের কারণে মানুষ যদি ধরেন, একটা ক্ষেত্রে আপনি ধর্ম মানতেছেন কি, যে রমজানে বেশি খরচ করলে আল্লাহ কোনো হিসাব নেবে না, আছে কি না? তো বেশি খরচ করে, বেশি খায়, বেশি করে, কিন্তু আবার এইটাতে ধর্ম মানতেছে। আবার আল্লাহ যে বলছে যে দ্রব্যমূল্য, এই যে নির্দেশ যে দ্রব্যমূল্য এই মানুষের এটা কিন্তু মানতেছে না। এই যে উল্টো ছাড়া মানুষগুলি আগে কিন্তু আসলে মানসিকতা পরিবর্তন করতে হবে। আমি ঘুরাই ফিরে এই জায়গায় আসি, যে যতগুলি টকশোতে গেছি আমি ঘুরাই ফিরে এই জায়গায় আসি যে আমি যদি পরিবর্তন না হই, সিরাজ ভাই যদি পরিবর্তন না হয়, আপনি যদি পরিবর্তন না হন, কোনো সরকার বলতে আমাদেরকে পরিবর্তন করতে পারবে না। কেন পারবে না? কারণ আমি মুখে বলবো একটা, করবো একটা, এটা তো প্রচন্ড মুনাফিকি, ঠিক আছে? আমি যদি মুখে বলি না ঠিক আছে দেশ ভালো, দেশ কি আপনি ভালো চললে দেশ হবে, আমার চলতে হবে না, আমি কিন্তু আপনার উপর দিয়ে দিচ্ছি। সুতরাং আমি মনে করি যে এখানে বাংলাদেশের মানব সম্পদের যে ঝামেলাটা রয়ে গেছে, মানুষগুলোকে এখনো মোটিভেট করে এখনো মানবিক করা যাচ্ছে না, ঠিক আছে? প্রত্যেকেই মনে করে যে কাজটা তুমি করবে, আমি করবো না, আমার জন্য না। এই তুমি করে যে প্রবণতা যদি আমার হইতো, তাহলে কিন্তু এই দেশে অনেক আগেই, কারণ এটা একটা ইসলামিক দেশ, 92% মুসলমানের দেশ, মুসলমান দেশ যেগুলি আছে আপনি দেখেন সবগুলো দেশে শান্তি সুবাদ, এবং ইভেন আফগানিস্তান এই কিছুদিন আগে এরা মাত্র যুদ্ধবিধ্বস্ত একটা দেশ, এরা সোনায় মরে ফেলেছে, এরা এত শান্তি বসতেছে। তো আফগানিস্তান যদি পারে, আমরা কেন পারবো না? আমাদের তো 92% মুসলমান, সুতরাং আমাদের এখানে লেগে যাচ্ছে। এখানে আর একটা জিনিস আমি একটু যোগ করি নাহিদ ভাইয়ের সাথে, সেটা হচ্ছে যে এই ফ্যামিলি কার্ডের টাকাটা কোথা থেকে আসবে, এই একটা প্রশ্ন তো ছিল আপনার মূল প্রশ্ন। সেটা একটা ব্যাখ্যা ওনারা অবশ্য দিয়েছে, আসলে দিয়েছে। আমি আরেকটু বলি আমার ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে যে দেখেন, আমাদের যে বাৎসরিক বাজেট হয়, সেই বাজেটের শেষ পর্যায়ে এসে দেখবেন যে খরচ করা যায় না, টাকা খরচ না করতে পারে কয়েকটা কাজ করা হয়। একটা কাজ হচ্ছে যে ধরুন কথা একটা প্রজেক্টে 500 কোটি টাকা বরাদ্দ ছিল, সেখানে 300 কোটি টাকা খরচ করা গেছে, 200 কোটি টাকা কিন্তু ফেরত দেয়, খরচ করা যায়নি।
মানে প্রকল্প বাস্তবায়ন করা যায়নি, এটা একটা। তার মানে ওখানে কিন্তু টাকা থেকে গেল। দুই হচ্ছে যে এই ফ্যামিলি কার্ড দেওয়ার মানে হচ্ছে যে সমস্ত সব কিছু চলছে, এরপরে উপরে এইটা বসে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু ঠিক তা না। কীরকম? ধরুন ফ্যামিলি কার্ডের জন্য যে খরচটা আসবে, আমাদের দেশে বিস্তর খাত আছে যেখানে যদি ওই যে আমরা শুরুতে যে আলোচনা করলাম সুশাসন যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে যে খাতে 500 কোটি টাকা প্রয়োজন, সেক্ষেত্রে 500 কোটি টাকা দিয়ে 500 কোটি টাকার কাজই যদি হয়, তাহলে কিন্তু ওই কাজগুলো বাস্তবায়ন হয়ে যায়। এরকম অনেকগুলো কাজ থাকবে, অনেকগুলো প্রজেক্ট থাকবে, অনেকগুলো খাত থাকবে, যে খাতে যদি এই দুর্নীতিগুলো কমানো যায়, তা আলটিমেটলি অনেক পয়সা টাকা কিন্তু সাশ্রয় হয়ে যায়। আর আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, ফার্মার্স কার্ডের কথা বলেছেন, সেক্ষেত্রে নিশ্চয়ই তাদের প্ল্যান আছে যে কোথা থেকে এই টাকাগুলো, এই পয়সাগুলো ম্যানেজ হবে, এগুলো তো নিশ্চয়ই তাদের হোমওয়ার্ক আছে। সেক্ষেত্রে এইটা ফ্যামিলি কার্ড এবং ফার্মার্স কার্ডটা এবারে নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হিসেবে কাজ করেছে, যার কারণে অপোনেন্ট যারা ছিল তাদের কিন্তু এবং বেকার ভাতা এর বিকল্প কিন্তু একদম নগদ কোনো কিছু ছিল না। সেক্ষেত্রে এই জায়গায় তারা বিষয় রয়ে গেছে। জি, আমরা একটু আলোচনা। জি, আমি ফ্যামিলি কার্ড নিয়ে যেটা আমি শেষ করতে পারলাম না, ফ্যামিলি কার্ড এবং হচ্ছে কৃষি কার্ড, দুইটা কিন্তু দুইটা। ফ্যামিলি কার্ড হচ্ছে যে একটা ফ্যামিলি ওই যে মূল যে মহিলা, মা হোক বা এটা ভাবি হোক, তাকে কিন্তু দেওয়া হচ্ছে এই কার্ডটা। তার আকরাম সাহেবের ব্যাখ্যাতে কিন্তু সুস্পষ্ট করে বলেছে যে আমরা এই কার্ডটা দিচ্ছি হচ্ছে তাকে আস্তে আস্তে স্বাবলম্বী করে তোলা। এটা কিন্তু রিসাইক্লিং প্রক্রিয়া একটা। ধরেন 2000 টাকা যদি তাকে দেওয়া হয়, এই 2000 টাকা কিন্তু সে কিছু প্রয়োজনীয় সাপোর্ট দেবে, বাকিটা কিন্তু সে রেখে দেবে, রেখে দিয়ে সে একটা সেলাই মেশিন কিনবে, কিছু হাঁস পালবে। এটা কিন্তু তাকে স্বাবলম্বী করার একটা প্রক্রিয়া। এটা কিন্তু ফরএভারের জন্য না। এটা ধরুন ফ্যামিলি কার্ড দিল, যখন যে ফ্যামিলিটা স্বাবলম্বী হয়ে গেলো তার তো এই কার্ডের প্রয়োজন নাই। এক। দুই হচ্ছে সে কিছু দ্রব্যমূল্য, কিছু জিনিসপত্র কিনতে পারতেছে একেবারে সঠিক মূল্যে, সেক্ষেত্রে এটা কাজে লাগবে। আর কৃষিকার্ড কৃষিকার্ডটা হচ্ছে ধরেন বাংলাদেশে তো ধরেন কৃষকের লোন কত হয়, এখনও কিন্তু কৃষি লোন চালু আছে। ধরেন কৃষকের লোন নেবে 5,000 10,000 টাকার লোন নেয়, এই কৃষককে কিন্তু সে জানেও না, অনেক কৃষক, যে আসলে লোনটার প্রক্রিয়াটা কি। যখন তাকে আইডেন্টিফাই করবে যে হি ইজ ফার্মার, ঠিক আছে, এবং সে কার্ড আছে, কার্ডের সমস্ত তথ্য আছে, এটা ধরুন হচ্ছে যে কৃষি ব্যাংক আছে, যে ব্যাংক কৃষি লোনটা সাপোর্ট দেবে, তাকে প্লেস করে আলাদা করে বেরিয়ে পড়তে হচ্ছে না। এই যে সহজলভ্য করা, মাঝখানে একটা দালাল শ্রেণী থাকে। আপনি জানেন বাংলাদেশে কিন্তু দালাল শ্রেণী থাকে লোনের ক্ষেত্রে। এই ক্ষেত্রে এই দালাল শ্রেণীটা কিন্তু অমিট হয়ে যাচ্ছে। তার মানে কৃষক যে এই সুবিধাটা পাওয়ার কথা, তারা 10,000 টাকা তুলে 2,000 টাকা রেখে দিল, 8,000 টাকা দিল, কিন্তু এই কার্ডের ফলে কিন্তু সে 10,000 টাকা পাওয়ার 100% সম্ভাবনা আছে। এই 2,000 টাকা কিন্তু তার আবার কাজে লাগলো।